আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আমাদের অ্যাসাইনমেন্ট 1 সম্পন্ন হয়েছে এবং অ্যাসাইনমেন্ট 2 এবং আমাদের পরবর্তী যে সিলেবাস ধরে আমরা পড়াশোনা শুরু করেছি, এর মধ্যে আমাদের চতুর্থ অধ্যায়ে কমপ্লিট হয়েছে, পঞ্চম অধ্যায় আমাদের চলছে। তো পঞ্চম অধ্যায়ে গত ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম, এর পরবর্তী থেকে যদি আলোচনা শুরু করি তাহলে আমাদের প্রথমেই আজকের আলোচনা হচ্ছে আয়নিক বন্ধন গঠন কিভাবে হয়। আমরা আয়নিক বন্ধন গঠনের জন্য প্রথমেই ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন হয় সেটা কিন্তু আমরা শুরুতেই বলে নিয়েছিলাম, যে ইলেকট্রনের আদান প্রদান শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে আসলে বন্ধনগুলো গঠন হয়। সেটা বন্ধনের সংজ্ঞায় বা রাসায়নিক বন্ধনের সংজ্ঞায় আমরা পড়েছিলাম। আয়নিক বন্ধনের সংজ্ঞাটা হচ্ছে যে এখানে আমাদের যে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধনের শুরুর আগে আমাদের একটু ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে ধারণা দরকার ছিল, যেটা আমরা গত ক্লাসে যতটুকু তোমাদের মনে থাকা উচিত আমার বলে মনে হয়, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে আমরা কথা বলেছিলাম। এবার দেখো সোডিয়াম এবং ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। এই আয়নিক যৌগের বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখো, প্রথমেই সোডিয়াম থেকে, যেহেতু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, এর সর্বপরিস্থিত স্তরে একটা ইলেকট্রন রয়েছে, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। একটা ইলেকট্রন সে খুব সহজেই ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হতে পারে, তাহলে তার অষ্টকটা পূর্ণ হয়। ক্লোরিনের ক্ষেত্রে আমরা অ্যানায়ন সৃষ্টির ক্ষেত্রে বলেছিলাম যে ক্লোরিনে 17টা ইলেকট্রন থাকে, সর্বপরিস্থিত স্তরে 7টা ইলেকট্রন থাকে এবং তার অষ্টক পূর্ণ করতে আর একটা ইলেকট্রন দরকার হয়। ক্লোরিন সোডিয়ামের সে ছেড়ে দেওয়া ইলেকট্রনটা যদি গ্রহণ করে ফেলে তাহলে সে ক্লোরাইড আয়নে পরিণত হয়ে যায়। সোডিয়াম এবং ক্লোরাইড ধনাত্মক এবং ঋণাত্মক, ক্যাটায়ন এবং অ্যানায়ন স্বাভাবিকভাবে পরস্পরকে আকর্ষণ করবে এবং তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল সৃষ্টি হবে বিপরীত আয়নের প্রতি। ধনাত্মকের প্রতি ঋণাত্মকের প্রতি ধনাত্মকের একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের তৈরি হবে এবং এর ফলে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হলো আমরা সমীকরণ মাধ্যমে যদি দেখাই। এবার যদি একটু ব্যাখ্যার ক্ষেত্রে যাই, দেখো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে 1s2, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে 2s2 2p6 1 2 3 4 5 6 7 8। তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। আর ক্লোরিনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। এখানে দেখো সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু, সোডিয়াম পরমাণু তার সর্বপরিস্থিত স্তরের একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিলে কি হলো, এইটা হয়ে গেল সোডিয়াম প্লাস, একটা স্তর কমে গেল, আর এখানে একটা ইলেকট্রন এসে যুক্ত হলো, হয়ে গেল ক্লোরিন প্লাস। এবং এদের মাঝখানে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণটা তৈরি হলো, এর ফলে তৈরি হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড অণু, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গঠন। তাহলে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে? প্রশ্নে আসে তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধনের গঠন ব্যাখ্যা করো, অথবা তোমাকে যৌগের নাম দিয়ে দেওয়া হবে। যেমন এখানে সোডিয়াম ছাড়া আমি অন্য যে কোনো ধাতু দিতে পারি, যেমন লিথিয়াম ক্লোরাইড দিতে পারি, আমি বেরিলিয়াম ক্লোরাইড মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড দিতে পারি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিতে পারি। বইয়ে ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিয়ে তোমাদের আলোচনা আছে। তো যেটা তোমাদের কাজ হবে, চিত্র এঁকে এই আয়নিক বন্ধনটা কীভাবে নির্দেশিত হচ্ছে সেটা বারবার প্র্যাকটিস করবে। আমি প্র্যাকটিস করার ফলে তোমাদের যদি কোথাও সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে দেখবে সমস্যাটা বের হয়ে আসবে এবং তখন তুমি পড়াটা আরেকটু ভালোভাবে যখন পড়বে তখন সমাধানটাও বের হয়ে আসবে। কিন্তু আমরা যখন বই নিয়ে পড়বো না, তখন আমাদের সমস্যা বের হবে না এবং সমস্যার জায়গায় আস্তে আস্তে বড় হতে থাকবে। আর যখনই আমরা পড়তে বসবো, বুঝবো না, সমস্যা তৈরি হবে, সমস্যাটা না বোঝার কারণে আরও বেশি করে পড়বো, তখন অবশ্যই সেই সমস্যার সমাধানের রাস্তাটা তুমি পেয়ে যাবে, সমস্যা আর বড় হবে না। আমরা অষ্টক নিয়ম পড়তে গিয়ে আমরা সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম, যে সমযোজী বন্ধনের গঠনটা আসলে কিভাবে হয়। আমরা দেখেছিলাম সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়। কিছুক্ষণ আগে আমরা আয়নিক বন্ধনের গঠনটা দেখলাম। তাহলে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন নিয়ে কিন্তু আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে গেল। এখন
শুধুমাত্র যে উদাহরণগুলো আমি দেখালাম এগুলা বাদ দিয়ে আরও যত উদাহরণ আছে এবং যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের বোঝার ক্ষমতা, লেখার ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে বইয়ের সমযোজী বন্ধনে মিথেন অণু ছাড়াও হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে অনেকগুলো উদাহরণ আছে। তোমরা এগুলা বাসায় চিত্র এঁকে অবশ্যই প্র্যাকটিস করবে। এবার আসো আমাদের পরবর্তী আলোচনা, আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যের তুলনা। প্রশ্ন আসতে পারে আয়নিক যৌগ এবং যেটা প্রায়শই আসে, আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যের তুলনামূলক একটা ছক তৈরি করা, সে ধরনের প্রশ্ন আসে যে উদ্দীপকে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ সম্পর্কে কিছু বলা থাকে, তথ্য দেওয়া থাকে, সে থেকে গ নাম্বারে একটা প্রশ্ন আসে যেটা তুলনামূলক একটা প্রশ্ন, তুলনামূলক একটা ছক তৈরি করা। হয়তো তোমাদের অ্যাসাইনমেন্টেও তোমরা হয়তো পাবে যে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের তুলনামূলক ছক। এবার আসো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। 1 নাম্বার, বৈশিষ্ট্যের ক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে আয়নিক যৌগ থেকে কম। এখন প্রশ্ন হলো কেন? উত্তরটা খুবই সোজা। আমরা একটু গঠনের দিকে যাব। গঠনের দিকে গেলে আমরা দেখতে পারবো যে আয়নিক বন্ধনে সবসময় ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, আর সমযোজী বন্ধনে কোনো ধরনের আয়ন সৃষ্টি হয় না, ধনাত্মক বা ঋণাত্মক কোনো ধরনের আয়ন সৃষ্টি হয় না, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি হয়। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু বন্ধন তৈরি হচ্ছে আয়নিক বন্ধনে, সেক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে পরস্পর একটা আকর্ষণ থাকবে। আকর্ষণ থাকার কারণে এই দুটি আয়নের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি প্রচণ্ড বেশি হবে এবং আন্তঃআণবিক ফাঁকা স্থান খুবই কম হবে, এবং আন্তঃআণবিক ফাঁকা স্থান কম হওয়ার কারণে তারা পরস্পরের সাথে খুবই দৃঢ়ভাবে সংযুক্ত থাকবে, ঠিক অনেকটা কঠিন পদার্থের মতো। এই বন্ধন শক্তিটাকে ছিন্ন করতে আমাকে প্রচণ্ড তাপ দিতে হবে, অর্থাৎ এই আয়নিক যৌগকে তার গলনাঙ্কে গলাতে হলে, স্ফুটনাঙ্কে ফুটাতে হলে আমাকে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে। কারণ এই আয়নিক যৌগের এই ক্যালাসে, এই স্ফটিক তাকেই বলবো যেখানে এই আয়নগুলো, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো পরস্পর সাথে দৃঢ়ভাবে যুক্ত হয়ে একটা ক্যালাস গঠন করে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণের বাহিরের যে গঠনটা আমরা সাধারণত দেখতে পাই, সেটার ভেতরে মূলত ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের একটা বিশাল দৃঢ়ভাবে তৈরি হয় একটা ত্রিমাত্রিক জালক থাকে। এই জালটা ছিন্ন করে মানে সোডিয়াম ক্লোরাইডের গলা এবং স্ফুটনাঙ্কতে প্রচুর পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয়। এই কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। অপরদিকে সমযোজী যৌগে যেহেতু আয়ন সৃষ্টি হচ্ছে না, ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন নেই, শেয়ারের মাধ্যমে তৈরি হয়েছে যে তুমি আমি শেয়ার করলাম, শেয়ার করে তারপর আমরা ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে একটা বন্ধন তৈরি করলাম, যেই ইলেকট্রনের উপর দুটি মোলেরই যথেষ্ট দুজনেরই অধিকার রয়েছে, অর্থাৎ সেই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি দুটি মোলেরই যথেষ্ট দাবি রয়েছে। ফলে তাদের মাঝখানে যে আকর্ষণ বলটা থাকে, সেই আকর্ষণ বলটার নাম হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। দেখো শব্দটা শুরুই বলা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। যে আকর্ষণ বলটা সমযোজী বন্ধন, সেই বলটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল, এবং সেটা দুর্বল প্রকৃতির হওয়ার কারণে তাদের মাঝখানে আকর্ষণ কম থাকবে, তারা এরকম ত্রিমাত্রিক জালক বা স্ফটিক তৈরি করবে না, এবং তাদেরকে তাপ দিলে খুব সহজেই তারা গলে যাবে বা তাপ দিলে ফুটবে। এবার আসো দ্রবণীয়তার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আয়নিক যৌগ খুব সহজে পানিতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, তারা অন্য কোনো ধরনের সমযোজী যৌগেই দ্রবীভূত হয়। অর্থাৎ আমরা যদি বলি পোলার বস্তু বা পোলার যৌগ পোলার দ্রবণে দ্রবীভূত হয়, আর অপোলার বস্তু অপোলার দ্রবণে দ্রবীভূত হয়। এখন পোলার এবং অপোলার এই জিনিসটা আসলে কি? যখন কোনো একটা যৌগে এরকম ধনাত্মক এবং ঋণাত্মক দুটি প্রান্তের সৃষ্টি হবে, তখন আমরা যৌগটাকে বলবো পোলার যৌগ, বা বলতে পারি এই যৌগের এই বৈশিষ্ট্যকে বলতে পারি পোলারিটি। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তে থাকা মানে হচ্ছে পোল সৃষ্টি হওয়া। পোল মানে মেরু, অর্থাৎ ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, দুইটা প্রান্ত তৈরি হয়েছে, দুইটা পোল তৈরি হয়েছে, যৌগটা হচ্ছে পোলার যৌগ, তার এই যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পোলারিটি। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে সিলভার ক্লোরাইড, যদিও সে আয়নিক যৌগ কিন্তু সে পানিতে দ্রবীভূত হয় না, এটা হলো ব্যতিক্রম, আমাদের অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি? সমযোজী যৌগের বৈশিষ্ট্য হলো সমযোজী যৌগ পানিতে খুব ভালোভাবে দ্রবীভূত হবে না।
বা দ্রবীভূত হবেই না, সে অন্য কোনো সমযোজী যৌগের দ্রবণে দ্রবীভূত হবে। তবে এর মধ্যে ব্যতিক্রম হলো গ্লুকোজ এবং অ্যালকোহল। আমরা কিন্তু গ্লুকোজ বাসায় খাই, গ্লুকোজ দেখবে পানিতে খুব ভালোভাবেই দ্রবীভূত হয়ে যাচ্ছে, এবং অ্যালকোহলও পানিতে দ্রবীভূত হয়, এবং এই দুটো হলো সমযোজী যৌগের ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম ছাড়া স্বাভাবিক যে নিয়মটা, সেই নিয়মটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে কেন সমযোজী যৌগের এবং আয়নিক যৌগের দ্রবণটা তৈরি হয়। এবার দেখো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ আমরা ধরে নিলাম। সমযোজী যৌগ পানি, পানি কি আয়নিক যৌগ? না, এক কথায় উত্তর দিলে পানি আয়নিক যৌগ নয়। কেন পানি আয়নিক যৌগ নয়? কারণ পানির অণুতে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যেহেতু 8 এবং এর সর্বোপস্থিত স্তরে অষ্টক পূরণ করতে আমার আর মাত্র 2টা ইলেকট্রনের দরকার, তাহলে আর 2টা হাইড্রোজেনের সাথে যদি এখানে ইলেকট্রন শেয়ার করা যায় তাহলে অবশ্যই এখানে একটা সমযোজী বন্ধন তৈরি হবে। ঠিক দেখো, অক্সিজেনের এই যে জোড়া ইলেকট্রনটা ছিল 1s এর, যেটা কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি, এবং এই 2s এর এই বন্ধন, এই 2 জোড়া ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রন হিসেবে অক্সিজেনের মাথায় থাকবে, আর বাকি 4টা ইলেকট্রন বন্ধনে চলে যাচ্ছে। এখানে 2 জোড়া চলে গেল, এখানে 2 জোড়া চলে গেল, এখানে 2টা চলে গেলে আমার হাতে আর 2টা ইলেকট্রন থাকে, সেখানে এখানে থাকলো, আর প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন এখানে অক্সিজেনের সাথে শেয়ার করবে। এবার যদি দেখি প্রত্যেকটা অক্সিজেনের হাইড্রোজেনের দ্বিত্বপূর্ণ হয়েছে, অক্সিজেনকে বাদ দিয়ে চিন্তা করব, দেখো দ্বিত্বপূর্ণ হয়েছে। আবার হাইড্রোজেনকে বাদ দিয়ে যদি অক্সিজেনকে চিন্তা করি তাহলে অক্সিজেনের সর্ববিস্তৃত স্তরে 1 2 3 4 5 6 7 8 অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে, এবং তার মানে পানি হচ্ছে একটা সমযোজী যৌগ যেখানে ইলেকট্রনের শেয়ার হয়েছে, কোনো ধরনের আদান প্রদান হয়নি, যে অক্সিজেন দিয়েছে হাইড্রোজেন নিয়েছে, হাইড্রোজেন নিয়েছে অক্সিজেন দিয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাহলে কেন পানি আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করছে? এখানে আসে তড়িৎ ঋণাত্মকতার কথা, যেটা আমরা পর্যায় সারণীতে পর্যায়বৃত্ত ধর্মে আমরা পড়েছিলাম। তড়িৎ ঋণাত্মকতা, যে কোনো একটা সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো একটা যৌগের 2টি পরমাণুর মধ্যে একটি পরমাণুর ইলেকট্রনের প্রতি আসক্তি অনেক বেশি থাকে। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রনের প্রতি খুব বেশি আসক্তি নেই, কারণ তার সর্ববিস্তৃতে একটা ইলেকট্রন হলেই হয়ে যায়। কিন্তু অক্সিজেনের তার কয়টা ইলেকট্রন ঘাটতি রয়েছে? 2টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তাহলে অক্সিজেনের ইলেকট্রনের প্রতি হাইড্রোজেনের তুলনায় আসক্তিটা অনেক বেশি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে অনেক বেশি হওয়ার কারণে তারা যে সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করলো, হাইড্রোজেন একটা দিল, অক্সিজেন একটা দিল, দিয়ে যে শেয়ারটা করলো, এই শেয়ারকৃত ইলেকট্রন সমযোজী বন্ধনের ধর্ম অনুযায়ী উভয় হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়েরই এই ইলেকট্রনের প্রতি দাবি রয়েছে। কিন্তু তড়িৎ ঋণাত্মকতার বৈশিষ্ট্যের কারণে অক্সিজেন এই জোড় ইলেকট্রনকে, বন্ধন ইলেকট্রন সবটাকে, হাইড্রোজেনকে কিচ্ছু না দিয়ে সবটা ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যায়। এখান থেকেও টেনে নিয়ে যায় এই হাইড্রোজেন থেকে, এই হাইড্রোজেন থেকেও টেনে নিয়ে যায়। দেখো তীর চিহ্নটা দিয়ে অক্সিজেন দিকে বোঝানো হয়েছে যে ইলেকট্রনের ঘনত্ব অক্সিজেনের দিকে বেশি, ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে ধাবিত হচ্ছে। এর ফলে যেটা হয়, তখন অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন শূন্য হয়ে এর মাথায় একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। তবে সেই ধনাত্মক চার্জটা সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক চার্জ না, সেটা হলো একটা আংশিক ধনাত্মক চার্জ, যেটাকে বলা হয় ডেল্টা। এটাকে কীভাবে লিখতে হয়? একটু এভাবে ঘুরিয়ে এভাবে পেছনে এনে লিখতে হয়। এটাকে বলা হচ্ছে ডেল্টা, বা আমি বলতে পারি আংশিক ধনাত্মক চার্জ। তখন হাইড্রোজেনের সৃষ্টি হয় 2টা হাইড্রোজেনে, এবং যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে, ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে অক্সিজেনের মাথায় তখন অতিরিক্ত ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, অর্থাৎ 2 ডেল মাইনাস অবস্থা অক্সিজেনের তৈরি হয়, আর প্রত্যেকটা হাইড্রোজেনের ডেল প্লাস অবস্থার সৃষ্টি হয়। তাহলে এখন কোনো না কোনোভাবে এই সমযোজী যৌগ পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক পোল সৃষ্টি হয়েছে, পোলারিটি প্রদর্শন করছে, যদিও সে সমযোজী যৌগ ছিল। তাহলে এখানে প্রশ্ন আসে, পানি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কেন পোলারিটি প্রদর্শন করে? এই উত্তরের ব্যাখ্যা এতক্ষণ যা বললাম সেটা, এবং বইয়ে খুব সুন্দরভাবে এর ব্যাখ্যাটা লেখা আছে, এবং এই বৈশিষ্ট্যের কারণেই সেটা সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। কারণ হাইড্রোজেন প্লাস সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন মাইনাসকে আকর্ষণ করবে, আর অক্সিজেন মাইনাস সোডিয়াম প্লাসকে আকর্ষণ করে পানির মধ্যে একটা দ্রবণের তৈরি করবে।
এই হলো আমার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার কথা। এবার যদি খাদ্য লবণের পরিবাহিতার ক্ষেত্রে খাদ্য লবণের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন, অর্থাৎ 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। এক কথায় যদি বলি, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে এবং সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। কেন? এবার দেখো, লবণ পানির একটা মিশ্রণে যদি অ্যানোড এবং ক্যাথোড দিয়ে একটা ব্যাটারি সংযুক্ত করে একটা বাল্ব দেওয়া হয়, তাহলে দেখা যায় ওই দ্রবণ থেকে কিছুক্ষণ পরে এই বাল্বটা জ্বলে ওঠে। কিন্তু চিনির পানি নিয়ে যদি একটা দ্রবণ তৈরি করা হয়, গ্লুকোজ নিয়ে যদি কোনো একটা দ্রবণ তৈরি করা হয়, তখন দেখা যায় সাধারণত এই বাল্বটা জ্বলে ওঠে না। কারণ কি? কারণ চিনি হচ্ছে সমযোজী যৌগ আর লবণ হচ্ছে আয়নিক যৌগ। আমরা এক কথায় বুঝতে পারলাম। কিন্তু কেন এরকম হচ্ছে? কারণ অ্যানোড যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে এর দিকে ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়নগুলো আকর্ষিত হবে। ক্যাথোড ঋণাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে এর দিকে ধনাত্মক চার্জযুক্ত সোডিয়ামটা আকর্ষিত হবে। এবং পানিও একটু আংশিক পোলারিটি প্রদর্শন করার কারণে পানিরও এখানে ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে। ফলে এখানে আমাদের ইলেকট্রনের একটা প্রবাহ সৃষ্টি হবে। এই ইলেকট্রনের প্রবাহের কারণেই আমাদের বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে। কারণ ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে অবশ্যই সেখানে বিদ্যুৎ থাকবে। কিন্তু সমযোজী যৌগে বিদ্যুৎ পরিবহন করে না। এর কারণ হচ্ছে সমযোজী যৌগে আমাদের ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টি হচ্ছে না। চিনির ক্ষেত্রেও ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টি হচ্ছে না। এই কারণেই বিদ্যুৎ পরিবহন করে না। গ্লুকোজও বিদ্যুৎ পরিবহন করে না, চিনিও করে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইড করে, ক্যালসিয়াম ক্লোরাইড করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড করে। তাহলে পরীক্ষার সময় প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে শুধুমাত্র বৈশিষ্ট্যের যে তুলনাটা পড়লাম সেটা পড়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যে খাদ্য লবণে কীভাবে বিদ্যুৎ পরিবহন হয়, এই পরীক্ষণটি চিত্রসহ বর্ণনা করো। আসতেই পারে পরীক্ষায়। আবার আসতে পারে সোডিয়াম ক্লোরাইডে কীভাবে বিদ্যুৎ পরিবহন হয় ব্যাখ্যা করো। ঠিক এমনিভাবে অন্য যে কোনো ধরনের আয়নিক যৌগ দিয়ে প্রশ্ন করা হতে পারে যে এই যৌগটিতে কেন বিদ্যুৎ পরিবহন হচ্ছে, শুধুমাত্র আয়নটাকে চেঞ্জ করে দেবে। ক্যালসিয়াম ক্লোরাইড বলে আমরা এখানে ক্যালসিয়াম 2+ লিখব আর 2 ক্লোরিন মাইনাস লিখে আমরা সুন্দর উত্তর করে বুঝিয়ে দেব। এই চ্যাপ্টারে একদম সবচেয়ে শেষের দিকে আলোচনায় আমরা চলে এসেছি যে আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন নিয়ে আলোচনা শেষ। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ধাতব বন্ধন নিয়ে। তো ধাতব বন্ধনে সাধারণত ধাতু এবং ধাতুর মধ্যে একটা বন্ধন তৈরি হয়। যেমন অ্যালুমিনিয়াম একটা ধাতু, অ্যালুমিনিয়ামের ধাতুর অনেকগুলো বন্ধন, বা সোডিয়াম ধাতুর সাথে সোডিয়াম ধাতুর একটা বন্ধন তৈরি হচ্ছে। ধাতু ছাড়া এখানে কোনো অধাতু থাকবে না। যেমন সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম একটা ধাতু ছিল, ক্লোরিন অধাতু ছিল, বা হচ্ছে আমাদের পানিতে অক্সিজেন অধাতু ছিল, হাইড্রোজেন অধাতু ছিল, সমযোজী যৌগ তৈরি হয়েছে। ধাতু আর অধাতুর মধ্যে হলে আয়নিক যৌগ তৈরি হয়। আর হচ্ছে সমযোজী যৌগ তৈরি হওয়ার জন্য অবশ্যই 2টা অধাতু দরকার হয়। আর ধাতব বন্ধন হওয়ার জন্য অবশ্যই অনেকগুলো ধাতু লাগবে। যখন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে সোডিয়ামের ধনাত্মক আয়ন তৈরি হওয়ার ফলে তার একটা ইলেকট্রন মাইনাস করতে হয়, এরকম অসংখ্য সোডিয়াম যদি আমি নিই তাহলে অসংখ্য সোডিয়াম অসংখ্য ইলেকট্রন ত্যাগ করবে এবং তাদের এই ত্যাগকৃত ইলেকট্রনটা সেই ধাতব আয়নের একদম মাথায় থাকবে এবং প্রত্যেকের নিজস্ব আয়নে মানে যা মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রন থাকবে, অর্থাৎ এই ইলেকট্রনগুলো মুক্তভাবে বিচরণ করতে পারবে। এইখান থেকে আমরা আসলে ধাতু কী, ধাতুর বৈশিষ্ট্য কী, অধাতু কী, অধাতুর বৈশিষ্ট্য কী, ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য নিয়ে তুলনা, এই প্রশ্নগুলো আমরা এখানে পড়ব। তারপর পড়ব ধাতব বন্ধন কীভাবে তৈরি হয় এবং ধাতব বন্ধন কীভাবে বিদ্যুৎ পরিবহন করে এবং কীভাবে তাপ পরিবহন করে সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো সঞ্চরণশীল ইলেকট্রন এবং পরমাণুর যেই ধনাত্মক যেই অবয়বটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস। এটাই হলো আমাদের ধাতব বন্ধন, যে অসংখ্য সোডিয়াম পরমাণু যেটা ধনাত্মক আয়নে পরিণত হয়েছে এবং প্রত্যেকেই একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করেছে এবং সেই ইলেকট্রনটা সেই ধনাত্মক আয়নের খুব কাছাকাছি সঞ্চরণশীল অবস্থা রয়েছে, ফিক্স নয়, যে জায়গাগুলো চেঞ্জ করতে পারে। ধাতব বিস্ফোটকে পারমাণবিক শ্বাসগুলো একটা সুনির্দিষ্ট ত্রিমাত্রিকে থাকে, আর ধাতব পরমাণু কর্তৃক এই যে ত্যাগকৃত ইলেকট্রনগুলো উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যেই ইলেকট্রনগুলো সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই ধরনের যে ইলেকট্রনগুলো তাদেরকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন। প্রশ্ন আসে ডিলোকালাইজড ইলেকট্রন কী? এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, বরঞ্চ পুরো ধাতব খণ্ডটা জুড়ে ধাতব আয়নের ইলেকট্রন হয়ে যায়। বলা যেতে পারে ইলেকট্রনের সাগরের মধ্যে পারমাণবিক ধাতব আয়নগুলো স্ফটিকার আকারে সুবিন্যস্তভাবে সজ্জিত থাকে।
এবং ধাতব স্ফটিকে দুটি ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটা সঞ্চরণশীল ইলেকট্রন অবস্থান করে তখন ইলেকট্রনের প্রতি উভয় ধাতব আয়নই তখন একটা স্থির বৈদ্যুতিক, যেটা আমাদের সোডিয়াম এবং ক্লোরিনের পারস্পরিক একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ হয়েছিল, এখানেও একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ তৈরি হয়। ফলে ধাতব আয়ন দুটো পরস্পর থেকে আর বিচ্ছিন্ন হতে পারে না। কারণ এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন যখন এভাবে ইলেকট্রনগুলো ঘোরার ফলেও যেহেতু ধনাত্মক আয়নের মাঝখানেই তারা ঘুরছে, তাহলে এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে কোনো না কোনো সময় একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ তৈরি হয় এবং এদের মাঝখানে বন্ধনটা ছিন্ন করা খুব কষ্ট হয়ে যায়। ফলে মূলত ধাতব বন্ধন তৈরি হয়। ধাতব বন্ধনের মধ্যে সঞ্চরণশীল এই ইলেকট্রনগুলোই সাধারণত তাপ এবং বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী হয়ে থাকে। ঠিক তেমনিভাবে ধাতুর নমনীয়তা, ঘাতসহতা এবং ঔজ্জ্বল্য ইত্যাদি ধর্ম সঞ্চরণশীল এই ইলেকট্রন কারণেই হয়ে থাকে। তাহলে ধাতুর বিদ্যুৎ পরিবহনের কৌশলটা তাহলে আমরা কীভাবে দেখো, যখন কৌশল ধাতুর ওইটা ছিল আমাদের ধাতব বন্ধনের চিত্র, আর এটা হলো আমাদের ধাতুর বিদ্যুৎ পরিবহনের কৌশল। তো যেহেতু সকল ধাতুই বিদ্যুৎ সুপরিবাহী হয়ে থাকে, তাহলে ধাতব স্ফটিকে যে মুক্তভাবে সঞ্চরণশীল যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো বিদ্যুৎ পরিবহনের কাজ করবে। একটা ধাতব খণ্ডের দুই প্রান্তে একটা ব্যাটারি ধনাত্মক প্রান্ত আর ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যুক্ত করে ব্যাটারি ইলেকট্রনগুলোকে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে। যদি আমরা ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তে ধাতব প্রান্তে যুক্ত করি, তখন দেখা যায় ইলেকট্রনগুলো সাধারণত ঋণাত্মক প্রান্ত থেকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে চলছে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। সবসময় মনে রাখবে, ইলেকট্রন এবং বিদ্যুতের প্রবাহ সবসময় হয় বিপরীত। অর্থাৎ ইলেকট্রন যদি ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যায়, তাহলে বিদ্যুৎ অবশ্যই ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাবে। সঞ্চরণশীল ইলেকট্রন যদি না থাকতো, তাহলে ধাতুর মধ্যে এ ধরনের বিদ্যুৎ পরিবহন তৈরি হতো না। এখানে দেখো, ব্যাটারির একটা ঋণাত্মক প্রান্ত আর এখানে একটা ধনাত্মক ব্যাটারি পাত দেওয়া হয়েছে। এর ফলে যেটা হয়েছে, ইলেকট্রনগুলো তখন সঞ্চরণশীলের এতক্ষণ সঞ্চরণশীল এখন একটা দিক পেয়েছে যে কোন দিকে যাবে। তো ইলেকট্রনগুলো দেখা যায় ঋণাত্মক প্রান্তটা থেকে, দেখো ঋণাত্মক প্রান্ত, এই ঋণাত্মক প্রান্ত থেকে তারা ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে আস্তে আস্তে চলা শুরু করলো। তীর চিহ্ন দিয়ে আসলে এটাই বোঝানো হয়েছে। এবং বিদ্যুৎ পরিবহনের কৌশলের সময় অবশ্যই এই তীর চিহ্নটা এবং ব্যাটারির এই পাত দুটো দিতে হবে, দিয়ে দেখাতে হবে এটা হচ্ছে। তাহলে বিদ্যুৎ পরিবহন হবে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, বিদ্যুৎ পরিবহন হবে, ইলেকট্রনের প্রবাহ হবে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। এরপর আমরা ঠিক তেমনিভাবে ধাতুর তাপ পরিবাহিত ব্যাখ্যা করার জন্য যেটা আমাদের করতে হবে, দেখা যায় যে ধাতুর তৈরি যে কোনো জিনিসকে যখন রোদে রেখে দেওয়া হয়, সেটা হচ্ছে একদম প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ তাপ পরিবহন করছে। কারণ ওই যে সঞ্চরণশীল ইলেকট্রন যেভাবে বিদ্যুৎ পরিবহন করছিল, এখন আর ব্যাটারির সংযোগ তৈরি হচ্ছে না, সূর্যের আলোর সেই তাপটাই সে পরিবহন করছে ইলেকট্রনের মাধ্যমে। এ কারণেই আমরা গরম অনুভব করি কোনো ধাতুকে অনেকক্ষণ সূর্যের আলোর উপস্থিতি লাগে। এখন দেখো, এখানে কিছু স্থানীয়ভাবে সহজপ্রাপ্য দ্রব্যের মধ্যে আয়নিক এবং সমযোজী যৌগ নিয়ে কথা বলা হয়েছে। যেমন আমরা প্রাত্যহিক জীবনে যেই রাসায়নিক দ্রব্যগুলো নিয়ে মোটামুটি আমরা আমাদের জীবনে চলাফেরা করি বা ব্যবহার করি, তাই এর মধ্যে কোন জিনিসগুলো আসলে আয়নিক, কোন জিনিসগুলো সমযোজী, সেটা কীভাবে বুঝি? যেমন খাদ্য লবণ অবশ্যই আয়নিক, কর্পূর, ন্যাপথলিন তো তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে কিছুদিন আগে যে অ্যাসাইনমেন্টটা করলে এই সম্পর্কিত ধারণাটাই ছিল যে ঊর্ধ্বপাতিত পদার্থ, কর্পূর, ঊর্ধ্বপাতিত পদার্থ, কাপড় কাচা সোডা, এগুলোকে যদি আলাদাভাবে আমরা পানিতে দ্রবীভূত করার চেষ্টা করি, তাহলে এটা কি খুব সহজে দ্রবীভূত হবে? আর আয়নিক যৌগ যেগুলো আমরা নিলাম, জানি যেগুলো, সেগুলো কি খুব ভালোভাবে দ্রবীভূত হচ্ছে? সেভাবে আমরা আমাদের বাসা বাড়িতে যেই রাসায়নিক পদার্থগুলো আছে, সেগুলোকে যদি আমরা ভাগ করি, যে আয়নিক যৌগ বা সমযোজী যৌগ, যার যার বাসায় সেগুলো ভাগ করে নিয়ে এটা কোনটা কতটুকু সময় লাগলো দ্রবীভূত হতে, কোনটা তাড়াতাড়ি হলো, এভাবে আমরা একটা তালিকা করতে পারি। বিজ্ঞান জিনিসটা হলো হাতে কলমে শেখার জিনিস। হাতে কলমে যদি কাজ করাটা অনেক সময় সম্ভব না হয়, সেক্ষেত্রে আমাদের বাসায় কিন্তু আমরা ছোটো ছোটো কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। আমরা চাইলেই যদি বিজ্ঞান মনস্ক হই, তাহলে এই এক্সপেরিমেন্টগুলো কিন্তু আমাদের করতে ইচ্ছা করবে, আমরা করব। এবং একটা এক্সপেরিমেন্ট করার পরে যদি তোমার ভালো লাগে, তাহলে দেখবে পরবর্তী জিনিসগুলোতে তোমাদের বইয়ে দেখবে বিভিন্নভাবে দলগত কাজ, একক কাজ দিয়ে কিন্তু তোমাদেরকে এই কাজগুলোর প্রতি উৎসাহিত করা হয়েছিল। কারণ বাসায় মাঝে মাঝে চেষ্টা করবে, সমস্যায় পড়লে আমাদের কাছে নিয়ে আসবে। যেহেতু এখন করোনার সময় আমাদের সাহায্য করার সেই সুযোগটা নেই, তারপরে এতটুকু বলবো যে আমরা আমাদের বিজ্ঞান মানসিকতাটাকে ছেড়ে দিব না। আমরা কাজ করব, পড়ব, বিজ্ঞানের বিভিন্ন ছোট ছোট পরীক্ষণগুলো করে আমরা বিজ্ঞানের সাথে থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।
পরবর্তী ক্লাসে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।